আরে খালেদা জিয়া তো একজন মেয়ে মানুষ, তার তো বোরকা পরে বাড়িতে থাকতে হবে, তুমি তো ঘর থেকে বের হতে পারবেন। আমি আমি তো খুব ক্লিয়ার। কাজে আমি চাই না যে বিদেশি নাগরিক যারা, তারা এসে এখানে একদম নেতৃত্ব কি, মন্ত্রিত্ব, নেতৃত্ব, সিদ্ধান্ত সব কি তাদের হবে নাকি? আমরা কি এই দেশে কি ঘাস কাটি নাকি? আমরা অপরাধী হয়ে গেলাম আর জ্ঞানী হয়ে আমার তো গেলাম। বলছে কিন্তু কিন্তু আফিফ ভাই, যারা এই মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করতেছে বা উপদেষ্টা হয়ে যারা বড় বড় কথা বলতেছে, আল্লাহ উপরে আমি তাদেরকে রেসপেক্ট করি তাদের অন্য জ্ঞানের জন্য, কিন্তু রাজনৈতিক জ্ঞানে আমি ওদেরকে 30 বছর লেখাপড়া করাইতে পারবো। এরা কেন দেশ চালাবে? দেশ চালাবে রাজনীতিবিদরা। আমি যদি বসতাম ক্ষমতায় আর একজন যদি আইসা বলতো আপনি আরো কিছুদিন থাকেন, আমি বলতাম এই লোকটা বা এই প্রতিষ্ঠানটা আমার সাথে শত্রুতা করতেছে, যা আমাকে ডুবাইতে চায়। যদি উনি সুস্থ থাকেন, আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে, আমি মনে করি তার কাছে কিছুই না, এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে, এবং তার কথা শুনলে পরেই একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে। এবং আমার বিশ্বাস জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার উপরে, তার কাছ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন, তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে। আজকে সরকার অরাজনৈতিক ভাবে, অরাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে অনেক বেশি জ্ঞানী গুণী লোকজন থাকতে পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের মন, তাদের বিবেক, তাদের বিবেচনা, তাদের সমর্থন বুঝার মতো যোগ্যতা যে তাদের নাই। এই শিশু সুলভ কাজ করা, ঈদের নামাজে গেলাম আমার হাতে ধরিয়া, হ্যাঁ 500 মানুষ করলে আপনি থাইকা যান, এতেই বুঝলাম আমার জন্য সমর্থন পেয়ে গেছে। ওই সুনামগঞ্জে বেড়াইতে গেলাম অথবা আমি কিশোরগঞ্জে গেলাম, এক ঈদের নামাজ পড়লাম, এটা যদি আমি আগে থেকে অ্যারেঞ্জও করতে হবে না, অ্যারেঞ্জ করলে তো উপায় নাই। 1 ঘন্টায় আমার হাত ধরার জন্য 20,000 লোক আসবে, আমি ফজলুর রহমান তো একজন অদমের হাত ধরার জন্য 20,000 লোক আসবে ঈদের নামাজে, যা তো আছে সব ফজলুর রহমানের হাত ধর মুখে অ্যারেঞ্জ করলে। আর অ্যারেঞ্জ না করলে অটোমেটিক্যালি আমরা এক জায়গাতে গেলে পরে আপনি চিন্তাই করতে পারবেন না কত মানুষ হাত ধরতে আসে, ভাই আপনি হবেন বাংলাদেশের নেতা, আপনি হবেন বাংলাদেশ ইত্যাদি। এই যে কথাগুলো, এই কথাগুলো শুনে যারা পুলকিত হয় এবং এটাকে, এই কথাটাকে সত্য কথা বা প্রতিষ্ঠিত সিদ্ধান্ত ধরে নিয়ে যারা মনে করে আজীবন রাজক্ষমতায় থাকতে পারবে, এদের মতো রাজনৈতিক বোকা এবং ইতিহাস সম্পর্কে এত অজ্ঞ মানুষ, যাদের সম্পর্কে আমার খুব করুণা হয়। অথচ লোকগুলা কত ডক্টরেট, কত পিএইচডি, কত প্রফেসর, কত দেশি বিদেশি জ্ঞানী গুণী বিদেশি ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। আমি তো দেখলাম এখন যে ইউনূস সাহেবের সরকারে যারা এই দেশটা চালাইতেছে তাদের 11 থেকে 15 জন লোক হইল আমেরিকান নাগরিক বা বিদেশি নাগরিক। আমি এটাকে ছি বললে পরে কম বলা হবে। আমি লজ্জিত, দেশের মানুষ লজ্জিত এবং বিক্ষুব্ধ হওয়া উচিত যে আমেরিকান নাগরিকেরা যারা বছরের পর বছর ওখানে থেকে, হ্যাঁ যারা নিজেদের বৃত্ত বলছে, আমি আমি একটু কুতর্ক করি আপনার সঙ্গে, একটু কুতর্ক করতে চাই। সেটা হলো যে আমেরিকান নাগরিক হলে দ্বৈত নাগরিক আর কি, ডুয়াল সিটিজেন। এটা হলে সমস্যাটা কি? তারা যদি দেশকে ভালোবাসে, দেশের জন্য কিছু করতে চায়, প্রবলেমটা কি? আমি গেলাম না কেন? বলবো আপনি সুযোগ পান চাই যান নাই না, আমি সার্টিফিকেট দেখি বসুক, তাদের যে সার্টিফিকেটটা আমার কম কিনা, আমি গেলাম না কেন? আমি কেন দেশের জন্য আমার জীবন যৌবন উৎসর্গ করলাম? আমি কেন মুক্তিযুদ্ধে গেলাম? আমি কেন সমস্ত কঠিন দিনগুলোতে জেলে জেলে জীবন কাটাইলাম? আমি কেন গণতন্ত্রের স্লোগান দিলাম? তারা তো গণতন্ত্রের স্লোগান যখন দিবে, তারা তো দেশ ছাড়া পালায় গেছে। 40 বছর পরে এসে বলছে দেশ আমরা ঠিক করে দিব। হ্যাঁ, দেশ আমরা ঠিক করে দিব। 40 বছর পরে সুখ ভোগ করলো, সবকিছু মজা মারলো, এখন এসে দেশ তারা ঠিক করবো কি? আমেরিকাতে থাকলে দেশের প্র্যাকটিক্যাল বাস্তব অবস্থাটা তারা কি বুঝবে? আমি তো খুব ক্লিয়ার। একটা ছেলে মারাত্মক বলবো না, সর্বতভাবে মানে বুদ্ধি এবং বুদ্ধির চর্চা করে সাংঘাতিক লেখাপড়া জানে, কিন্তু সে বিদেশে থাকে। বাড়িতে আসতে তো 1 নম্বর তার 15 দিন শীতে অথবা গরমে তার শরীর অ্যাডজাস্ট হবে না, 1 নম্বর। 2 নম্বর তার খাওয়া অ্যাডজাস্ট হবে না, 2 নম্বর। 3 নম্বর এই দেশের ওয়েদারই তার ভালো লাগবে না। 4 নম্বর এই দেশের মানুষের যে ভাষাই সে বুঝবে না। সে কে দেশ ঠিক করবে? সেই আমেরিকা যাকে আমাদেরকে পরামর্শ ওখান থেকে দিব। দেশ ঠিক করবে এই দেশের যারা কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সাথে খেতে রাইলে ঘুরে ঘুরে, শ্রমিকের বস্তিতে ঘুরে ঘুরে, যারা ওই গার্মেন্টস ফ্যাক্টরির যে একটা নারী, রক্তহীন নারী, যার রক্ত শূন্য মেয়ে আমার,
যার কথা ছিল কলসিকাকে ঘাটে পানি আসবে, আম গাছ জাম গাছে নিতে থাকবে, যৌবনে বিবাহিতা হবে, সেই মেয়েটি যখন মা বাপকে ছেড়ে ঢাকার বস্তিতে থাকে, সেই মেয়েরা যখন ফজরের নামাজের আজান পড়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, এবং তারা যখন একটা টিফিন ক্যারিয়ার হাতে মাত্র 10টা টাকা বাঁচানোর জন্য তিলমাল হেঁটে ওই পথে যায়, গার্মেন্টসে যায়, তার সঙ্গে বসবাস না করলে, তার সঙ্গে যদি উঠা বসা না থাকে, সে কি করে বাংলাদেশের মানুষের সমস্যা বুঝবে? করলে চলবে না। কাজে আমরা যারা জীবন যৌবন শেষ করলাম এই দেশের মানুষের জন্য, মানবতার জন্য, দুঃখী মানুষের পাশে থেকে থেকে যারা নিজেও দুঃখী রইলাম, বাগান বাড়ি করলাম না, বাড়ির সামনে বিশাল জলরাশি বানাইলাম না, কিছুই করলাম না, আমরা অপরাধী হয়ে গেলাম, আর জ্ঞানী হয়ে গেলাম। কিন্তু যারা এই মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করতেছে বা উপদেষ্টা হয়ে যারা বড় বড় কথা বলতেছে, আল্লাহ উপরে আমি তাদেরকে রেসপেক্ট করি তাদের অন্য জ্ঞানের জন্য, কিন্তু রাজনৈতিক জ্ঞানে আমি এদেরকে 30 বছর লেখাপড়া করাইতে পারবো। এরা কেন দেশ চালাবে? দেশ চালাবে রাজনীতিবিদরা। কিন্তু একটা কথা ফুলু ভাই, কিন্তু ওনারা তো বলছেন, এক উপদেষ্টা তো বলেছেন যে রাজনীতিবিদরা তো 52 বছর কিছু করতে পারে নাই, কাজে ওনারা করে দেখাবেন। তাহলে ওনাদের এই কথার কি আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না? তারা জেনে গেছে ওনার কি ছিল, এই টকশো ছিল, এটা আমাকে সঞ্চালনা করছিলেন, আমি বলছিলাম যে ভদ্র মহিলা বলছিলেন আমাদেরকে কেন 53 বছর পরে আসতে হলো, এবং আমাদেরকে কেন কেউ আপনাদেরকে আনে নাই, আপনারা ষড়যন্ত্র করে আনছেন। এটা আমি বলবো ইট উইল বি এস্টাবলিশড ইন দিস কান্ট্রি। যদি ইতিহাস থাকে একদিন প্রমাণিত হবে অনেকে এই দেশে ষড়যন্ত্র করে আইসা এখানে বসতেন, এবং সেই ষড়যন্ত্রের ফলাফল হলো আমার দেশ আজকে পরদেশের জন্য নিজের খাল কেটে কুমির আনার চেষ্টা করছে। আমার দেশ আজকে করিডোর দিতে হবে, আমার দেশকে আজকে অন্য দেশের স্টিমার লাগানোর সুযোগ দিতে হবে। এবং আমি কালকে একটা বিদেশি আলোচনায় দেখলাম, কথাটা খুব ক্লিয়ার, এখানে বলাটা বড় মুশকিল। একটা বিদেশি আলোচনা বললো যে আমার দেশে তো কনজারভেটিভ, যদি বিদেশি দেশের সৈন্য এই দেশে আসে এত মেয়ে মানুষ কোথায় পাওয়া যাবে, কারণ আমার দেশ তো একটা কনজারভেটিভ দেশ। কালকে আমি আলোচনা নিজেই শুনছি, আমি আমার চোখের পানি আসছে, এত মেয়ে লোক পাবো কোথায় আমরা? আমার কথাটা কি আপনারা বুঝেন নাকি আরো ভাঙিয়ে বলতে হবে? ভাঙিয়ে বলার তো দরকার না। কাজেই ওই তারা এই পর্যন্ত করছে যে অরাজনৈতিক লোকেরা দেশ চালাইতে গিয়ে আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে যে এখন আমাদের অপেক্ষা করতে হয় ইউরোপীয় ইউনিয়ন যদি একটু দয়া করে কয় না না ইলেকশন দেওয়া লাগবে না, আপনি সারা জীবন থাকবেন, তাতে আমি একদম এত লম্বা হাসি দিই, আরে বাবারে, যেটা চিন্তাই করা যায় না। আমার কাছে যে লজ্জা হবে, আমি যদি বসতাম ক্ষমতায় আর একজন যদি এসে বলতো আপনি আরো কিছুদিন থাকেন, আমি বলতাম এই লোকটা বা এই প্রতিষ্ঠানটা আমার সাথে শত্রুতা করতেছে, যা আমাকে ডুবাইতে চায়। একদিন তাদের বেশি থাকা উচিত না, এবং তাদের বোধোদয় হওয়া উচিত যে বিএনপির মতো সংগঠন অনেক ধৈর্য সহ্য করে এবং রাজনৈতিক অনেক প্রজ্ঞা দিয়ে ধৈর্য ধরে আছে বলে তারা এখন পর্যন্ত, কিন্তু বিএনপি যদি মনে করে এই দেশের মানুষ সহ এবং অন্যান্য স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল সহ যদি একদিন খালি বলে যে ইলেকশনটা অমুক দিন দিতে হবে, ওই যে আমারে বলা হয় যে ফজলুর রহমান খুব কঠিন কথা বলছে, আমি অনেক কথার পরে বলছিলাম এমন দিন আসতে পারে বাদ দেখে ইলেকশন দেওয়া লাগবে। জিনিসটা কিন্তু এই জায়গাতে যাচ্ছে। এখন পর্যন্ত আমি বলি জনতার হাতে, জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হোক, প্রসেস অফ পার্লামেন্ট ইলেকশন। আচ্ছা, আমি শেষ প্রশ্নে আসছি যে অনেকদিন ধরে কিন্তু বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের একটা বিরোধ আমরা দেখছি। সেই বিরোধটা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে। বিএনপি বারবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সরকার একটা অস্পষ্ট, বিএনপিটা একদম স্পষ্ট কথা বলছে ডিসেম্বরের মধ্যে হতে হবে, ডিসেম্বরে চাচ্ছে না। এখন খালেদা জিয়া দেশে ফিরলেন এবং আমি যতটুকু টেলিভিশনের পর্দায় দেখলাম ওনাকে তুলনামূলকভাবে আমার অনেকটাই সুস্থ মনে হলো, এবং উনি কথাবার্তা বললেন, আমি দেখলাম হুইল চেয়ার থেকে উনি প্রায় হেঁটেই একাই কিন্তু গাড়িতে উঠলেন। এই সবকিছু প্রমাণ করে যে উনি শারীরিক এবং মানসিক ভাবে যথেষ্ট সুস্থ আছেন। আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই আগমন এবং আগামী কয়েকদিনের মধ্যে ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাবো বলে আশা করছি, সেগুলো কি এই সরকারের সঙ্গে বিএনপির যে বিরোধ, যে নির্বাচনের তারিখ নিয়ে, এক্ষেত্রে কি সরকারের উপর বাড়তি কোনো চাপ ফেলতে পারে? খুব একটা সুন্দর প্রশ্ন করেছে।
ওনার সুস্থতা, যে সুস্থতা ওনাকে অন্তত নয়া কন্টেনার অফিসটাতে সপ্তাহে একদিন বসার সুস্থতা দিবে, আর গুলশান অফিসটাতে একদিন বসার সুস্থতা দিবে। এইটুক সুস্থতা যদি আল্লাহর রহমতে তার হবে, আমি আপনাকে বলতে পারি খালেদা জিয়া 1983 সন থেকে 82-83 সন থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত সবারই অনেক বেশি স্মরণ আছে। রাজনীতিতে ভুল ত্রুটি হয় স্বাভাবিক, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কথা, তার সিদ্ধান্ত, তার অভিমত এবং তার চারিত্রিক দৃঢ়তা, এটার সঙ্গে এটার মধ্য দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অতুলনীয় হয়ে আছেন। যদি উনি সুস্থ থাকেন, আজকে যারা এই ক্ষমতায় আছে তারা তার কাছে, আমি মনে করি তার কাছে কিছুই না, এবং তার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিতে হবে, এবং তার কথা শুনলে পরেই একমাত্র বাংলাদেশ সঠিকভাবে চলবে। এবং আমার বিশ্বাস জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার উপরে, তার কাছ সুস্থ হলে বা সুস্থ হয়ে যদি উনি বসতে পারেন, তার কাছ থেকে সিদ্ধান্ত না হোক অন্তত সাজেশন নিতে দেশ অনেক বেশি ভালো চলবে। তবে এখন আমি যেটা দেখতেছি, এর বাইরেও ইউনূস সাহেবের বাইরেও তার সাপোর্টার যে গোষ্ঠী, যারা দিনে দিনে প্রতি শুক্রবারে বাইতুল মোকাররম থেকে মিছিল বের করে, সেই যে গোষ্ঠী, মোল্লা মুর্শিদের গোষ্ঠী, যারা এখন আবার নারী এটা কি বলবো, নারীদের ব্যাপারে যে হয়েছে, সিদ্ধান্ত এখন হয় নাই, যে সিদ্ধান্ত হওয়ার পথে আছে, যেটা এটার ব্যাপারে তারা যেটা বলে, তারা বলতে পারে আরে খালেদা জিয়া তো একজন মেয়ে মানুষ, তার তো বোরকা পরে বাড়িতে থাকতে হবে, তুমি তো ঘর থেকে বের হতে পারবে না। আমি দেখলাম, আমি ছিলাম না ঢাকায় ওই দিন, যেদিন তারা হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে যেদিন তারা সমাবেশ করছে, আমি তাদেরকে দোষ দেই না। ইসলাম অনেক উন্নত, ইসলাম এবং মোল্লাতন্ত্র কিন্তু এক না। চিরদিন কিন্তু ইসলামকে মোল্লাতন্ত্র ধ্বংস করছে, এবং বাংলাদেশে যে মোল্লাতন্ত্র সৃষ্টি হয়েছে, যেভাবে মেয়ে লোকে পিটানো হয়েছে, প্রতীকী পিটানো, আমার কাছে মনে হয়েছে এই দেশের তো আর পৃথিবীর মঙ্গল গ্রহের মধ্যে না, এই দেশটা তো সৌর জগতের মধ্যে পৃথিবী, সেইখানে যা করা হয়েছে সারা পৃথিবী যা দেখলো, আমাদেরকে হয়তো বা তারা মনে করতে পারে আমরা কেউ মায়ের পেটে জন্মগ্রহণ করি নাই, আমরা বোধহয় আকাশ থেকে পড়ছি, এবং মোল্লা মৌলভী সাহেবরা বোধহয় আকাশ থেকে পড়ছে, তারা মায়ের পেটে জন্মগ্রহণ করে নাই। এবং পৃথিবীর মানুষ মনে করে যে তারা যদি মেয়ে লোককে এই ধরনের চিন্তা করে, এইভাবেই এত হ্যাকারত নজরে দেখে, তাহলে মায়ের পেটে তারা জন্মগ্রহণ করলো কেন? মা কেন শিশুকালে তাদেরকে দুধ খাওয়ায়? মা কেন শিশুকালে তারা যখন অসুস্থ হয়েছে সারা রাত মাথার পাশে বৈশা, মাথার উপরে কেন জ্বর হইলে পরে পানি ঢেলা দিল? কেন মেয়ে কেন এখনো তাকে বাবা ডাকে? কেন বাবার অসুখ হলে করে মেয়ে গিয়ে পাশে পড়ে? এদেরকে তো মা মেয়েরা, এমন দিন আসতে পারে, আমাকে 3 জন মহিলা আজকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট বলছে যে আমরা মেয়েদেরকে বলবো যে যারা মেয়েদের প্রতি এত কিছু অনীহা প্রকাশ করে, আমি আর বললাম না, এত ঘৃণাবোধ যাদের মেয়েদের প্রতি, তাদেরকে তোমরা খাবার দাবার দিবে না, আর কিছু দরকার নেই, তারা রান্না বান্না করে খাক, প্লেট মুচ্ছা খাক, তাদেরকে দিবা না। মৌলানা সাহেবরা তো এক বাড়িতে গেলে গরু, কাশি, মুরগি, কবুতর দিয়া, হ্যাঁ, মাছের ভাজা, বিরিয়ানি খায়, এগুলা কিন্তু মেয়েরাই পাক করে। কাজে এই দেশটা এখন যে জায়গাতে চলে যাচ্ছে, বেগম খালেদা জিয়া এখান থেকে একজন ভদ্র মহিলা হয়ে কতটুকু এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে। তবে আমি মনে করি যে এখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উত্তরণ ঘটবে।